আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্যানাসেভ অ্যাপ্লিকেশন স্কুল থেকে আয়োজিত টেক্সট প্যানাসে স্পেশাল ক্লাসের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা ইতিমধ্যেই দেখেছো যে আমরা টেক্সট প্যানাসিয়ার উপর সিরিজ কিছু ক্লাস নিয়ে যাচ্ছি, যে গুরুত্বপূর্ণ প্যাসেজ কোনগুলো এবং প্যাসেজগুলো আসলে কীভাবে পড়তে হয়। আমাদের বইতে প্যাসেজগুলো, আমি আবার যদি রিপিট করি কথাগুলো, একই কথাগুলো, যে আমাদের বইতে প্যাসেজগুলো কীভাবে দেয়া আছে এবং এভাবেই কেন দেয়া হলো, অথবা এভাবে দিলে কি আসলে অ্যাডমিশনের জন্য উপকারী কিনা, এই সব বিষয়ে কিন্তু আমরা বিগত যেই ক্লাসগুলো হলো সবগুলো ক্লাসেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, বোঝানোর চেষ্টা করেছি যে মেনলি প্যাসেজ কীভাবে পড়তে হয়। এই জিনিসগুলো বোঝানোর মধ্য দিয়ে দেখিয়েছি যে প্যাসেজ কীভাবে পড়তে হয়। তো কথা হচ্ছে, সেই প্রোগ্রামে আজকে একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আসবো। এটা গল্প বলা চলে, মাদার ইন ম্যানভিল, খুবই বিখ্যাত একটা গল্প এম.কে রলিংসের, এবং এটা থেকে প্রশ্ন আসছে বহুবার। এটা থেকে এইচএসসিতে প্রশ্ন আসছে, অ্যাডমিশনের প্রশ্ন আসছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি গল্পটা খুব সুন্দর। মানে গল্পটা আসলেই খুব সুন্দর। একটা ছোট গল্প হিসাবে, একটা ছোট গল্পের যা যা প্রয়োজন হয়, যে শেষ হইয়াও হইল না শেষ, রবীন্দ্রনাথ যেটা বলছিল, সব কিছু মোটামুটি এই গল্পটাতে আছে। এবং প্লট টুইস্ট থেকে শুরু করে ক্লাইম্যাক্স থেকে শুরু করে ক্লিফ হাঙ্গার এন্ডিং সবই কিন্তু এখানে পারফেক্টলি পাওয়া যায়। মানে একটা পারফেক্ট ছোট গল্পের ফ্লেভার তোমরা হচ্ছে এই গল্পটা পড়লে পাবে আর কি, যদি পড়ে থাকো। এতদিনে পড়ে থাকার কথা, যেহেতু এইচএসসি দিয়ে ফেলছো তোমরা, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো। আর যারা অ্যাডমিশনে সেকেন্ড ইয়ারে আসো তারাও হচ্ছে অলরেডি পড়ে ফেলছো, ফার্স্ট ইয়ারে তোমাদের ফার্স্ট পরীক্ষা শেষ। আর যারা এখন ফার্স্ট ইয়ারে আসবা, তারাও মোটামুটি নতুনই, গল্পটার সাথে পরিচিত না, কিন্তু গল্পটা খুবই আউটস্ট্যান্ডিং বলা চলে। চলো পড়ে দেখি। আমরা এই ক্লাসটা 2 ভাগে করব, মানে বেশি লং করবো না, 2টা ভাগে আমরা ক্লাসটা নিব। তো আমাদের প্রথম পার্ট আজকে হবে, এবং পরে কিছু মানে এই প্রথম পার্ট আপলোড করার পরপরই হচ্ছে তোমাদের পরের পার্টটা দেওয়া হবে তোমাদের কাছে, লাইভ যাবে তোমাদের জন্য। তো চলো শুরু করি, বেশি কথা না বলে শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের সেই বইতে গতানুগতিকভাবে, যেখানে আমরা গত ক্লাসগুলোতে দেখিয়েছিলাম যে মেইনলি আমাদের প্যাসেজের শুরুতে, বা আমরা যখন একটা মানে আমাদের ক্লাসগুলো যখন নেওয়া শুরু করি, তখন মেইনলি আমরা আমাদের বইয়ের ট্যাবলেটটা দেখাই। এটা আমি আর ব্যাখ্যা করতে যাচ্ছি না, অলরেডি বলা হয়ে গেছে বহুবার, যে আমাদের ডিটাচ মিনিং থাকে, এবং হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং থাকে, আমাদের গ্রামাটিক্যাল কর্নার থাকে, আমাদের এমসিকিউ থাকে। এইভাবে করে আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফের হয়, যেমন দেখেন এখান থেকে একটা প্যারাগ্রাফ শেষ হয়েছে, আবার এখান থেকে একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে, এরকম করে আমাদের সবগুলো প্যারাগ্রাফেরই এই সিকোয়েন্সেই ফুল প্যাসেজটাকে ভাগ করে ব্যাখ্যা করা হয়েছে বইটাতে। তো এটা আর বেশি দেখাবো না, চলো গল্পে চলে যাই। গল্পটা শুরু করি। দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন। ক্যারোলিনা মাউন্টেন হচ্ছে মেইনলি ইউএসের একটা মাউন্টেন, নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের একটা মাউন্টেন, ক্যারোলিনা মাউন্টেন। দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন, মানে মেইনলি অরফানেজ মানে হচ্ছে এতিমখানা, তাই না? মানে মাউন্টেনের উপরে, পর্বতমালার উপরে হচ্ছে এতিমখানাটা অবস্থিত। অনেক হাই, এই জন্য হাই কথাটাই আলাদা করে বলা আছে, হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন, অনেক উপরে। তো কথা হচ্ছে যে আই ওয়াজ দেয়ার ইন দ্য অটম, আমি সেখানে ছিলাম কখন? শরৎকালে। আমরা সাধারণত জানি, আমাদের যখন ঋতুগুলা বর্ণনা করতে হয় তখন আমাদের দা ব্যবহার করতে হয় সাধারণত। আমরা যখন ঋতুর কথা বলি, দ্য সামার, দ্য উইন্টার, দ্য স্প্রিং, দ্য অটাম, দ্য লেট অটাম, দ্য রেইনি সিজন বা মুনসুন, যেটাই বলে আর কি। আমরা মেইনলি সাধারণত তোমাদের দা ইউজ করি। আর্টিকেল যদি পড়ে থাকো, যারা অ্যাডমিশন দিবা তারা আর্টিকেলের বিষয়টা দেখবা, তখন এই বিষয়টা আসবে আর কি, যে কোথায় কোথায় আর্টিকেল ইউজ করতে, দা স্পেসিফিক্যালি দা কথা ইউজ করতে হয়, এটা গ্রামারের একটা টার্ম। যাই হোক, রাইটার আই ওয়াজ দেয়ার বলছে, মানে সে যে গল্পটা বলতেছে, বা ন্যারেটর, আমরা এখানে রাইটার না বলি, ন্যারেটর। গল্পের ক্ষেত্রে ন্যারেটর হয়, কবিতার ক্ষেত্রে হয় স্পিকার। দ্য ন্যারেটর, যিনি ন্যারেট করতেছে গল্পটা, এই হচ্ছে ওয়াজ, সে ছিল। মানে যখন সে গল্পটা বলতেছে তখন সে প্রেজেন্টে, বাট ঘটনাটা প্রেজেন্টে হইতেছে না, ঘটনাটা আগেই হয়ে গেছে আর কি। আগের একটা ঘটনা এখন সে বলতেছে। ফিকশনাল রিয়ালিটি একটা বড় টার্ম আছে, ফিকশনাল রিয়ালিটি, এটা গল্পটার পরে বলবো আর কি। গল্পটা আগে শেষ করি। ফিকশনাল রিয়ালিটি মানে কি, এই গল্পটা পড়লে তুমি অনেকটা বুঝতে পারবে আর কি। তোমরা যদি গল্পটার ব্যাক স্টোরি প্লাস হচ্ছে গল্পটা পুরোপুরি পড়ো। ওকে, আসো। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন, আমি হচ্ছে একদম মানে নিস্তব্ধতা এবং হচ্ছে একটা একাকিত্ব চাচ্ছিলাম, এক কথায়। মানে আমি একাকী থাকতে চাইতেছিলাম, আইসোলেশন, আমি একাকিত্ব চাইতেছিলাম। কোয়াইট, নিরিবিলি একটা পরিবেশ চাইতেছিলাম। আই ওয়ান্টেড, আমি চাচ্ছিলাম, ওকে, চেয়েছিলাম। টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং, কেন?
আমরা জানি যে টু থাকলে সাধারণত ইনফিনিটিভ আসলে বাক্যের মাঝের উদ্দেশ্য বোঝায়। আমি চাচ্ছিলাম কেন কিছু লেখালেখি করার জন্য, কিছু জটিল লেখালেখি ছিল আমার, সেগুলো সম্পন্ন করার জন্য। এখন আমরা তাহলে এখান থেকে ইনফরমেশন পাইলাম যে মেইনলি আইটা হচ্ছে মানে ন্যারেটরটা হচ্ছে একজন রাইটার। তো আমরা সাধারণত রাইটারদের লিখতে হইলে অনেক জায়গায় যাইতে হয়, ঘুরতে হয়, আর সাধারণত লেখকরা এটাই করে। তোমরা যদি তোমাদের কন্টেম্পোরারি তোমাদের মাঝে পরিচিত কোনো বন্ধু বান্ধব থাকে যারা লিখে, তাদের থেকে এই বিষয়টা বুঝতে পারবো আর কি। যদি জিজ্ঞেস করে দেখো যে লিখতে হইলে আসলে দেখতে হয়, অনেক দেখতে হয়। একজন লেখক দেখতে দেখতেই লেখক হয়ে ওঠে আর কি। সে দেখে, সাধারণত লেখকদের হচ্ছে দেখার দৃষ্টি সাধারণ মানুষের থেকে অনেক গুণ বেশি থাকে আর কি। তারা একটা জিনিসের ভেতরগত সব কিছু দেখতে পারে আর কি। যে কোনো ইমোশনসে বা যে কোনো হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংয়ের, তুমি যদি দেখছো একজন মানুষ কান্না করতেছে, বাট সে ওটার ভেতরের রহস্যটা অনেকটা দেখতে পারে, অনেকটা বুঝতে পারে। এই জন্য সে রাইটার, এই জন্য সে কবি। এই জন্য উইলিয়াম ব্লেক কবিতার প্রফেটিক বলতো আর কি। যাই হোক, ওটা অন্য বিষয়। সে লেখার জন্য মেনলি ক্যারোলিনা মাউন্টেনে গেছে, ওই অরফানেজে কেন গেছে পরে আসবে। সে মেনলি শরৎকালে গেছে, সেখানে নিরিবিলি একটা জায়গাতে ছিল, সে কিছু লেখালেখি করবে এই জন্য। ওকে, আসো। I wanted mountain air to blow out the malaria from the too long a time in the subtropics. I was homesick too. আচ্ছা, ঠিক আছে। সে পাহাড়ে আসছে আরও একটা রিজনে। সে বলতেছে কি, আই ওয়ান্টেড, আমি চাচ্ছিলাম, মাউন্টেন এয়ার, পাহাড়ি বাতাস, এক কথায় মানে মৌসুমি বাতাস যেটাকে বলে, মৌসুমি বাতাস। আমি চাচ্ছিলাম মৌসুমি বাতাস যেন হচ্ছে টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া ফ্রম টু লং আ টাইম ইন দ্য সাবট্রপিক্স। সাবট্রপিক মানে হচ্ছে মেনলি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল। এক কথায় আমেরিকাতে তখন হয়তো বা অনেকদিন ধরে ম্যালেরিয়া রোগটা বিরাজ করতেছিল, বা এই ম্যালেরিয়া রোগটা মেটাফরিক্যাল হইতে পারে। আমি বলি, গল্পের সব কথাই লিটারাল হয় না, লিটারাল মিনিং নেওয়া যায়। তুমি এটা মিনিং করতে পারো যে আচ্ছা ঠিক আছে, সম্ভবত রাইটারের ওই সময়টাতে যেহেতু সে বলছে যে সে যেতেছিল যে মাউন্টেন এয়ারটা যেন ওই সাবট্রপিক অঞ্চলের যে ম্যালেরিয়ারটা প্রাদুর্ভাব, এটা যেন সে এখানে থাকতে থাকতে মাউন্টেন এয়ার মানে অটাম কিন্তু মানে খুব মানে উইন্ডি একটা সিজন, যারা মানে স্পেসিফিক্যালি ইউএসএ এবং হচ্ছে তুমি যদি বলো যে কানাডা বা হচ্ছে সাগরপাড়া অস্ট্রেলিয়া, এই জায়গাতে অটাম ওরা উইন্ডি বা সিজন বলে আর কি। প্রচণ্ড বাতাস থাকে, হ্যাঁ, মানে হচ্ছে দমকা হাওয়া থাকে, পাতা ঝরে থাকে, ঝরার সিজন বলে। অটাম অনেক সময় তোমার মানে বিচ্ছেদের ঋতুও বলে, অনেক পাতা ঝরে তখন। এবং হচ্ছে এখানে বাতাসটা খুব মানে থাকে। ও টু অটাম বলে একটা কবিতায় আছে, আর সম্ভবত জন কিটসের আর কি। এটা তো শেলি, দুজনের যেখানে একজনের হইতে পারে, আমার এখন এক্স্যাক্টলি মনে পড়তেছে না, বাট ও টু অটাম একটা কবিতা আছে, কাইন্ড অফ এরকম টোনই দেয় আর কি, অটামের যে বিচ্ছেদ। যাই হোক, তো সে চাইতেছিল রাইটার যে মানে স্পিকার ন্যারেটর যে বা মাউন্টেন এয়ার বা হচ্ছে বর্তমানে যে সিজনাল মৌসুমি বাতাস, সেটা যেন হচ্ছে ওই যে ম্যালেরিয়ার যে প্রাদুর্ভাব, এটা যেন ধুয়ে হচ্ছে উড়াই নিয়ে যাবে, ব্লো আউট। আবার তুমি এখানে এটার মেটাফরিক্যাল মিনিং করতে পারো যে সে মেইনলি তার মধ্যাকার যে জড়তাগুলো আছে, এই জড়তাগুলো সে যেহেতু লেখার জন্য নিরিবিলি রেতে আসছে, তার মধ্যাকার যে জড়তাগুলো আছে যেগুলো তার লিখতে বাধাগ্রস্ত করতেছে, সেই বিষয়গুলো সে আসলে মাউন্টেন ভিউয়ের সামনে মিলিয়ে দিতে চায়, নিঃশেষ করে দিতে চায় কি, এরকম একটা অবস্থা। তুমি মেটাফরিক্যাল মিনিং নিতে পারো, লিটারাল মিনিং নিতে পারো। লেখা মেইনলি এভাবে আগায়। রাইটারদের একটা বিশেষত্ব হচ্ছে তার লেখা সাধারণত একই গতিতে মানে একই পেসে যায় আর কি। যেমন ধরো সে একটা কথা বলতেছে, এটা লিটারাল মিনিংটা যেই পেসে যায়, মেটাফরিক্যাল মিনিংটা সেম পেসে যায় অনেক ক্ষেত্রে। তুমি যদি গল্প টল্প পড়ে থাকো, তোমরা গল্পগুচ্ছ পড়লে বিষয়টা আরও ফিল করতে পারবা। যাই হোক, আজ হোমসিক টু, সে ন্যারেটর আবার মানে খুব ঘরকুনো ছিল আর কি, হোমসিক। সে যদি বাড়ি ছেড়ে আসছে, সে হোমসিক কেন ছিল, মানুষ হোমসিক কেন হয়, অবশ্যই ঘরে কিছু একটা থাকে, তো সে মেনলি হোমসিক কেন ছিল, ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর। অক্টোবরে ম্যাপল গাছের প্রজ্বলনের জন্য, প্রজ্বলনটা না বলি, ম্যাপল পাতার দেশ বলে কোনটাকে, ম্যাপল পাতার দেশ বলে আর কি। তো জিকে বলি, সাধারণ জ্ঞান, ওই দেশের পতাকায় পাতার মানে পাতা চিহ্নই আছে, এটা বলার পর আর মনে হয় মানে খুব বেশি কষ্টের কথা না। ম্যাপল পাতার দেশ বলেছে কানাডাকে, তাই না? এখন ম্যাপলের একটা সুন্দর বিষয়তা আছে। ম্যাপল মেইনলি তোমরা এমন অনেক ছবি দেখছো না যে বাইরের দেশে পুরো পুরো বিছায় আছে হলুদ পাতা, মনে হচ্ছে আগুন জ্বলে আছে, মানে একদম হলুদ রঙের পাতাগুলো ছড়ে একদম পুরো বিছায় আছে। মেইনলি ইউএসএ, কানাডাতে এগুলো বেশি দেখা যায়। কানাডাতে স্পেসিফিক্যালি এই ছবিগুলো কানাডার থেকে বেশি আসে আর কি, এই ফটোগ্রাফিগুলো আমরা যেগুলো দেখি যে পাতা বিছায় আছে হলুদ কালার,
ম্যাপল পাতা। ম্যাপল পাতা অটার্ন মানে শরৎকাল আসলে হচ্ছে এগুলো হলুদ বর্ণ ধারণ করে আর কি, এবং তখন ঝরতে থাকে, প্রচণ্ড পাতা ঝরে, প্রচুর পাতা ঝরে। তো তখন ওই মানে সিনটা যেমন হয়, পাতাগুলো দেখতে অনেকটা আগুনের একদম কোর অংশ না, বাট উপরের যে অংশটা থাকে মানে একটা গাঢ় হলুদ, একদম কমলাও না একদম হলুদও না, মাঝামাঝি এইরকম লাগে। তো পাতাটাকে আগে কিছুটা আগুনের উপরের অংশটার মতো আর কি। তো ওই জিনিসটাকেই সে বলতেছে ফ্লেমিংস অফ ম্যাপলস ইন অক্টোবরে যখন মানে আমার মানে তার বাড়ি যেখানে, সেখানে সাধারণত মানে সে যেখান থেকে আসছে সেখানে এই ম্যাপল গাছের প্রাচুর্য বুঝে যেতেছে। তার এই কথা বলি যে মানে সে মেইনলি হোমসিক হচ্ছে অক্টোবর মাসে যে এই ফ্লেমিং মানে একদম পুরো পাতা বিছা একটা মানে অসাধারণ দৃশ্য হয়, এটার জন্য সে হোমসিক, এটা সে মিস করে এই দৃশ্যটা, এটার জন্য সে হোমসিক। তারপর সে আরও কী জন্য হোমসিক, অ্যান্ড ফর কর্ন শকস অ্যান্ড পাম্পকিনস অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ। কর্ন শক মানে হচ্ছে ভুট্টার মোচা বলি আমরা এটাকে। ভুট্টা কোথায় মেইনলি তখন ভুট্টা হয় মানে হারভেস্টেড উঠায় নিয়ে আসতেছে বিক্রি করার জন্য, এই ভুট্টার জন্য, কর্ন শকসের জন্য। তারপর হচ্ছে তোমার পাম্পকিনস তখন কুমড়া হয়, অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ এবং হচ্ছে কালো আখরোট গাছের জন্য। এক কথায় তার বাড়ির আশেপাশে যে প্রকৃতি, যদি আমি একদম পুরো স্পেসিফিক্যালি বলি, তার বাড়ির আশেপাশে যে প্রকৃতি বা প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্য, এইটা সে হচ্ছে অনেক বেশি মিস করে এবং এটার জন্য সে হোমসিক। এবং একটা কথা বলতে হয়, সে এই যে এত সূক্ষ্মভাবে খেয়াল করে দেখো, কখনো তোমার কাছে মনে হয়েছে যে এই জাস্ট পাতা পড়ে আছে এইটার জন্য মানুষ হোমসিক হতে পারে? তারপর হচ্ছে মানে ভুট্টার মোচাটা, এটা কি সৌন্দর্য, বাট এটার জন্য সে হোমসিক। কুমড়া হয়, ব্ল্যাক ওয়ালনাট ট্রির জন্য তার হোমসিকনেস লাগে আর কি। এটা কত ছোট ছোট মাইনিউট ডিটেলসগুলো না, এগুলো কিন্তু আমরা খেয়ালও করি না, বা হচ্ছে আমাদের আশেপাশে। এটা জীবনানন্দের কবিতা বললে বোঝা যায় যে ঘুবড়ে পোকা ওর কাছে অনেক সুন্দর, সুদর্শন বাতাসে উড়ে দিচ্ছে আর কি সন্ধ্যাবেলা। তো এই জিনিসটা যে সুদর্শন আমি তাকেও দেখি না কখনো, কিন্তু দেখবা যে জীবনানন্দের কবিতায় একজন ছোট ছোট ডিটেলস, মানে সকালের একটা ছোট রশি আসছে পাতার উপর পড়ছে, এটাও ওর কাছে অনেক সৌন্দর্যের। তো যে জীবনানন্দের যে ব্যাপারগুলা মানে একদম ছোট ছোট ডিটেইলসগুলো হচ্ছে সে তুলে আনে, এই জন্যই কিন্তু মেইনলি সে জীবনানন্দ। এবং সেম রিজনেই কিন্তু রাইটারদের একটা কথা আমি আগেই বলছি, তাদের দেখার দৃষ্টি সাধারণ মানুষের থেকে অনেক বেশি হয়। আমাদের দৃষ্টিতে কখনো সুদর্শন বা ঘুঘরি পোকা চোখে পড়ে নেই, বাট জীবনানন্দের চোখ কিন্তু এটা এড়াইতে পারে নাই। সেম হয়তো দেখো এই যে জিনিসগুলো, এগুলো আমাদের চোখেও পড়বে না, বাট তার চোখ কিন্তু এড়াইতে পারে নাই। এই সৌন্দর্যটাই সে মিস করে মেইনলি। ওকে, আসো। ফাউন্ড দ্যাম অল লিভিং ইন এ কেবিন। এখানে একটা আই আছে, এখানে একটা ফুল স্টপ হইতো আর কি। ওকে, আইটা একটু বড় করে লিখি, অথবা এখানে না লিখে আমি এখানে লিখি। বলতেছে আমি মেনলি হোমসিক ছিলাম এই জিনিসগুলোর জন্য। আই ফাউন্ড দ্যাম অল লিভিং ইন এ কেবিন। আমি এই সবগুলা মানে যা যা বললাম এতক্ষণ, এই সবগুলো একটা কেবিনের মধ্যে পাই গেছিলাম। কোন কেবিনের মধ্যে? দ্যাট বিলংড টু দ্য অরফানেজ। এই যে দ্যাট, এটা কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন অলওয়েজ তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কাজ করে। এই দ্যাটটা মেইনলি কে? কেবিন। এই কেবিনটা কোথায়? বিলংড টু দ্য অরফানেজ। এই যে অরফানেজ বলছে না, হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন, সে তো আর অরফানেজে থাকতে জানে, সে মেইনলি অরফানেজের মালিকানাধীন একটা কেবিন ছিল। কেবিন বলতে আমি আরও ক্লিয়ারলি বুঝে ফেলি, বাইরের দেশে বা শীতপ্রধান দেশে কাঠের ঘর দেখছো না তোমরা, গাছের গুঁড়ি দিয়ে বানায়, পুরো ফুল গাছটাই একটা দেয়াল, মানে এরকম গাছের লগ বসায় 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 দেয়াল বানানো হয়েছে, এগুলোকে বলে কেবিন, মানে উড কেবিন আর কি। এটা বাইরে বিশেষ করে আমেরিকাতে এটা বেশি দেখা যায়, মানে খুব দেখা যায় আমেরিকাতে, এটা আমেরিকার গ্রাম অঞ্চলগুলোতে বিশেষ করে যেখানে শীত বেশি, ওখানে প্রচুর দেখা যায় কেবিন, মানে পুরো ফুল গাছটাই কেটে হচ্ছে একটা দেয়াল বানাইছে, এমন খুব সুন্দর লাগে। এই একটা কেবিন বলতে আমি আসলে যা যা বললাম যেগুলোর জন্য হোমসিক, এই সবগুলো আমি একটা কেবিনে পাই গেছি। অ্যান্ড কেবিনের ভেতরে তো আর এতগুলো কিছু হইতে পারে না, মানে কেবিনের আশেপাশেও সেম পরিবেশ ছিল। মেনলি সেই যে কেবিনটা চুজ করছে থাকার জন্য কয়েকদিন, এই কেবিনটার আশেপাশের মানে পরিবেশ একদম সেম ছিল, যেন তার বাড়ির কথা মনে পড়ে। ওকে, কেবিনটা কোথায়? 1/2 মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম। অরফানেজের এতিমখানার যে খামার আছে, এই খামার থেকে 1/2 মাইল পিছনে, 1/2 মাইল দূরে অবস্থিত এই যে কেবিনটা, সেই কেবিনটা আমি সব পাই গেছে, মানে সেই কেবিনটাতে মেইনলি ভাড়া নিছে। ওয়েন আই টুক দ্য কেবিন, আমি যখন কেবিনটা ভাড়া করলাম বা কেবিনটা নিলাম থাকার জন্য, I asked for a boy or man to come and chop wood from the fireplace. মানে শীতকাল বলতে তখন তো শীতই, ফায়ার প্লেস হচ্ছে আমার লাগবে, আগুন লাগবে। তো কথা হচ্ছে আমি কেবিনে বা নেওয়ার সময় অরফানেজে বলে আসছিলাম যে আমাকে যেন একটা বয়, বালক
অর ম্যান অথবা পুরুষ পাঠানো হয়, মানে প্রাপ্তবয়স্ক পুরুষ পাঠানো হয় যে এসে হচ্ছে আমার কাঠ কেটে দিয়ে যেতে পারবে আর কি, কুড়াল মানে কাঠ কেটে দিতে পারবে। ওকে, ঠিক আছে, সেটা কেন বলে দেখি পরবর্তীতে, একটু বুঝলাম আমরা। এখন কথা হচ্ছে গল্প থেকে অ্যাডমিশনের জন্য কেমন প্রশ্ন আসবে সেটা বলি। গল্প থেকে সাধারণত বিগত বছরগুলোতে গল্পর একটা লাইন দিয়ে বলা হয়েছে যে এই লাইনের পরের অংশটা কি, এরকম প্রশ্ন আসছে। আদারওয়াইজ এমসিকিউতে আপনার এই তোমাদের যেই ওয়ার্ড মিনিংগুলো আছে এই ওয়ার্ড মিনিংগুলো থেকে প্রশ্ন দেখা যায় আর কি। আর এমনিতে গল্পটা ইম্পর্টেন্ট হচ্ছে গল্পের থিমের জন্য। যে কোনো মুহূর্তে তোমরা জানো যে অ্যাডমিশনে রিটেন থাকে, ঢাকা ইউনিভার্সিটি রিটেন হয়, এবং 2 নংয়ে অনেক সময় থিম এবং হচ্ছে ব্যাখ্যা লিখতে দেয়। তো হুট করে বলতেই পারে যে রাইট ডাউন দ্য থিম অথবা রাইট ডাউন দ্য সামারি অফ আ মাদার ইন ম্যানভিল, অথবা একটা লাইন দিয়ে বলতে পারে যে এক্সপ্লেইন দ্য লাইন। তখন তোমার এই ব্যাখ্যাগুলো কাজে লাগবে আর কি। এই জন্য আর এইচএসির জন্য আরও বেশি কাজে লাগবে, যেভাবে এখন পড়তেছি এই তোমাদের এইরকম ইনফরমেশনগুলো থেকে প্রশ্ন আসবে। রাইটার হচ্ছে কই থাকছে, রাইটার মেনলি কী ভাড়া নিচ্ছে থাকার জন্য, কেবিনটা কত দূরে অবস্থিত, হ্যাঁ মেইনলি রাইটার কেন হোমসিক, তোমাদের জন্য এগুলো সমান হারে ইম্পর্টেন্ট আর কি। ইম্পর্টেন্ট না মনে করার কোনো রিজন নেই। ওকে চলো, এই অংশটাতে গ্রামার অংশ কী ছিল, এখানে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভের কথা আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, নাউন অ্যাডজেক্টিভ। মাউন্টেন এয়ার, খেয়াল করে দেখো মাউন্টেনও একটা অ্যাডজেক্টিভ। মাউন্ট এভারেস্ট বললাম আমরা, দ্যাট ইজ মাউন্টেন, তো আমি নাউন হিসেবে ইউজ করি আমরা এটা। তো নাউন হিসেবে ইউজ করার সাথে সাথে আমি এটাকে আবার অ্যাডজেক্টিভ বলতেছি, এইটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। যেমন আমি আর ইজিলি বলতে গেলাম যদি বলি ক্লাসরুম, আচ্ছা ক্লাস আর রুম এই দুইটা আলাদা করলে বললে কিন্তু দুইটা নাউন, ক্লাস একটা নাউন আর রুম একটা নাউন। এখন যখন আমি এই দুইটার মাঝখানে গ্যাপটা মিশাই দিব, দুইটাকে পুরো একসাথে করে ফেলবো, তখন এই ক্লাসটা হয়ে যাবে রুমের মডিফায়ার। কেমন রুম? ক্লাসরুম। তখন হয়ে যাবে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। এই যে নাউনটাই এখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, এইটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। এরকম বহু এক্সাম্পল তুমি পাবা গল্পে বা পড়তে গেলে। এটা জাস্ট একটা মানে গ্রুপ ভার্ব, ব্লো আউট, উড়িয়ে ফেলা। ব্লো আউট ওয়ার্ডটা ইউজ হয় মেইনলি বাতাসে কোনো কিছু উড়াই নিয়ে গেলে সেটাকে ব্লো আউট বলে, দ্য ক্যান্ডেলাস ব্লো আউট আর কি, এরকম। যাই হোক, ওয়ান্ট বিগিন সব কিছু ভার্বের পর আরেকটি ভার্ব আসলে টু ভার্ব ব্যবহৃত হয়, ব্লো আউট, এটি গ্রুপ ভার্ব যেমন। আচ্ছা ঠিক আছে, এটা আগে বলি আমি। আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার টু ব্লো আউট। ওকে, এই যে এ ওয়ান্ট বিগিন, এগুলো হচ্ছে এগুলোর পরে হচ্ছে তোমার যদি কোনো ভার্ব আসে তখন সেটা হচ্ছে এক কথায় ইনফিনিটিভ হয়। আরও ইম্পর্টেন্টলি বলতে গেলে একটা বাক্যের মধ্যে আসলে দুইটা ফাইনাইট এক্সিস্ট করতে পারে না। তুমি যদি এখানে টুটা মুছে দাও তখন এইটা হয়ে যাবে একটা ফাইনাইট। ফাইনাইট ভার্ব কি? যখন যে ভার্বটা সেন্টেন্সের অর্থ কমপ্লিট করে। এখন আমি তো ভাই বলতে পারবো না আই গো ইট রাইস, এটা বলতে পারবো? আমি যাই এবং ভাত খাই, আমি যাই ভাত খাই, হবে এটা? আই গো অ্যান্ড ইট রাইস হতে পারতো, আমি যাই ভাত খাই, ওখানে যাই, আই গো টু হোটেল অ্যান্ড ইট রাইস। ওকে, বাট আই গো ইট রাইস হলো এটা? কেন হবে না? দুইটা ফাইনাইট কি একসাথে বসে? তো অর্থ গড়বড় করে ফেলবে। যে কোনো একটা ফাইনাইট বসতে হয়, আই গো টু ইট রাইস অথবা আই ইট রাইস আফটার গোয়িং দেয়ার, এরকম বলা যেতে পারে। তো কথা কিন্তু দুইটা ফাইনাইট তবে একসাথে বসবে না। আর ফাইনাইট ভার্ব চিনার সহজ উপায় কি? এক কথা, ভার্বের 5টা ফর্ম আছে না? ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 তো পাওয়া যায় প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আর ভার্ব 4 কোনটা? এ 2 প্লাস ভার্ব 1, ভার্ব 5 হচ্ছে ভার্বের আইএনজি। এই যে 5টা ফর্ম না ভার্বের, এর মধ্যে শুধু ভার্বের 1 আর ভার্বের 2 হচ্ছে ফাইনাইট। মানে ইন মোস্ট কেসেস এই ভার্বের 1, ভার্বের 2ই ফাইনাইট হয়। আর বাকি যে তিনটা আছে সরি, এই পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আর ইনফিনিটিভ, এগুলো হচ্ছে অলওয়েজ নন ফাইনাইট। প্রেজেন্ট পার্টিসিপল আছে, তুমি জিরানটাও নিয়ে আসতে পারো, মানে আইএনজি, এক কথা ভার্বের আইএনজি, ভার্বের 3 আর 2 প্লাস ভার্বের 1, এই তিনটাই হচ্ছে নন ফাইনাইট। এখন তুমি খেয়াল করে দেখো, এই গো এটা তো বুঝাতে ভার্বের 1, তো এটা ভার্বের 1, তো দুইটা ভার্বের 1 তার সাথে বসবে না, দুইটা ফাইনাইট, যে কোনো একটা নন ফাইনাইট হইতে হবে। যেমন এখানে খেয়াল করে দেখো, আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার, আমি বলছি এটা ভার্বের 2, মানে এটা ফাইনাইট। তাহলে একটা ফাইনাইট যদি চলে আসছে আর কোনো ফুল স্টপ নেই, একটা ফুল স্টপ, মানে এখানে আর যতগুলা ভার্ব আসবে সবগুলো হবে কি? নন ফাইনাইট। মানে হয় ভার্বের 3 আর না ভার্বের 4 না ভার্বের 5। তাই যে এখানে ভার্বের 4 ইউজ করছে, টু ব্লো আউট, সিম্পল। এটা একটা মানে গ্রামারের আইটেম বলতে পারো। এরকম বহু ব্যাখ্যা পাবা এখানে। চলো, এখানে এমসিকিউ দেওয়া আছে, হাউ ফার অ্যাওয়ে দ্য ন্যারেটরস কেবিন সুটেড, কত? হাফ এ মাইল, তাই না? হাফ এ মাইল তো মনে হয় নাকি, কত ছিল আমি নিজেই ভুলে গেলাম মাত্র। হাফ এ মাইল, হ্যাঁ হাফ এ মাইলই ছিল, ঠিক আছে, হাফ এ মাইল ছিল। এগুলো এরকমই আসতে পারে, উত্তর আসতে পারে। তারপর হচ্ছে তোমার এখানে আবার দেখো,
শি ওয়াজ ফর দ্য ফ্লেমিং অফ দ্য ম্যাপল অফ দ্য কি, সে কি ছিল, ইন্টারেস্টেড, এগ্রিড, ইমোশনাল, সিনিক্যাল, এটা উত্তর। মানে হচ্ছে এক কথায় হোমসিক। এখানে কিছু দেওয়া আছে, মানে আমাদের বইতে যেরকম দেওয়া থাকে ওয়ার্ড মিনিং, এটার মিনিং এবং হচ্ছে এটা সিনোনিম, অ্যান্টোনিমও থাকে কিছু ক্ষেত্রে। চলো আমরা গল্পটা শেষ করি আগে, গল্পটা শেষ করি। আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার ওয়ান লেট আফটারনুন আ লিটল স্টার্টলড। মানে এটা অনেকদিন পার হয়ে গেছে, কেবিনে আসছে, থাকা শুরু করছে, 2-3 দিন পার হয়ে গেছে ধরো। আই লুকড আপ, আমি আমার টাইপরাইটার থেকে হাত উঠালাম, মানে সে ওই যে লেখালেখির কাজ করতে বলছিল না, লিখতেছে আর কি সে, তো সে টাইপরাইটার থেকে উঠলো ওয়ান লেট আফটারনুন, মানে একদিন বিকালে অনেক দেরি করে, মানে এক কথা সন্ধ্যার আগ দিয়ে আর কি, সে টাইপরাইটার থেকে উঠলো। অ্যান্ড এ লিটল স্টার্টল, স্টার্টল মানে কি, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, মানে চকিত হয়ে, বললাম চকিতে, মানে আচমকা, মানে একটু বিস্মিত হয়ে হচ্ছে আমি থেকে আমরা টাইপরাইটার থেকে উঠে গেলাম, উঠে তাকালাম বাইরে। কেন তাকাইছি? আ বয় স্টুড অ্যাট দ্য ডোর অ্যান্ড মাই পয়েন্টার ডগ, মাই কম্পেনিয়ন, ওয়াজ অ্যাট হিজ সাইড অ্যান্ড হ্যাড নট বার্ক টু ওয়ার্ন মি। আমি অবাক হয়েছি যে একটা বয়, একটা ছেলে আমার দরজায় দাঁড়ায় ছিল, এবং আমার যে পোষা কুকুর, মানে পয়েন্টার ডগ, মাই কম্পেনিয়ন, ওয়াজ অ্যাট হিজ সাইড, এবং ওইটা যে ওর পাশে দাঁড়ায় আছে, অ্যান্ড হ্যাড নট বার্ক টু ওয়ার্ন মি, এবং মেইনলি আমাকে মানে সতর্ক করার জন্য একবার ঘেউ ঘেউ করে নেই। তা আমার পোষা কুকুর তো অন্যজন দেখলে ঘেউ করার কথা, আমাকে ওয়ার্ন করবে, কেউ দাঁড়ায় আছে আমার দরজায়, বাট ও যে ওইটার সাথে বসে আছে, ওই ছেলেটার পাশে দাঁড়ায় আছে, কিন্তু তাকে ওয়ার্ন করে নাই। তো সে যখন হঠাৎ করে দেখছে ছেলেটাকে, তখন সে ভয় ভয় দাঁড়ায় গেছে আর কি, লিটল স্টার্টল, একটু চকিত হয়ে দাঁড়ায় গেছে আর কি। ওকে, দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 years old, মানে ছেলেটা হয়তো 12 বছর হবে, বাট আন্ডার সাইজড, কিন্তু মানে বেটে পিচ্ছি আর কি, মানে খাটো, মানে 12 বছর, কিন্তু এত খাটো কেন, এটা তার মনে মানে হয়েছে কি, মানে 12 বছর হবে প্রবাবলি। হি ওয়ার ওভারঅলস অ্যান্ড আ টোর্ন শার্ট অ্যান্ড ওয়াজ বেয়ারফুটেড, মানে এক কথা সে ওভারঅল মানে হচ্ছে ওই যে আমরা ওভারকোট বলি ইজিলি, শীতকালে দেখবা বড় লম্বা কোট পরে আর কি, লম্বা কোট থাকে, ওভারকোট। আর হচ্ছে টোর্ন শার্ট, এটা ছিঁড়া ফাড়া আর কি, একটু মানে মলিন একটা শার্ট পরছে সে, তার উপর একটা ওভারকোট পরা, অ্যান্ড বেয়ার ফুটেড, ইম্পর্টেন্টলি খালি পায়। ওকে, তখন কিন্তু শীত চলে, সে খালি পায়। হি সেড, আই ক্যান চপ সাম উড টুডে, আমি আপনার জন্য কিছু কাঠ কাটতে পারি আজকে। ইউ, তুমি, বাট ইউ আর স্মল, তুমি ছোট। তো সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, কাঠ কাটার বেলা আসলে সাইজ কোনো ম্যাটার করে না, আমি বড় কি ছোট এটা কোনো ম্যাটার করে না। মানে ও বলতেছে আর কি, মানে আমরা যখন টিপিক্যাল বন্ধু বান্ধবদের খাটো বলি, তখন তারা যে রিপ্লাইটা দেয় যে সাইজ দিয়ে জাজ করা ঠিক না, এরকম আর কি। তো উনিকে প্রথম খুব অবাক হয়েছে যে এই ছেলে কি, এটা এই দুর্গ একটা ছেলে। তো পরে ও বলছে, ও এই অ্যান্সারটা দিচ্ছে, কিন্তু ওর অ্যান্সারটা দেখা এখানে কিন্তু কোনো ন্যাকামি নেই, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড, সাইজ ডাজন্ট ম্যাটার চপিং ডিরেক্ট, যা আসলে এখানে সাইজ কোনো ম্যাটার করে না, কোনো আলাদা আগে পিছিয়ে, ছোটো বাচ্চা হিসেবে তুই ন্যাকামি কথা বলছে না আমাকে কাটতে দেন, ও ডিরেক্ট বলে দিচ্ছে, চলে দিচ্ছে। He said, some of the big boys don't chop good. I have been chopping wood at the orphanage for a long time. মানে অনেক ভালো ভালো ছেলেরাও ভালো কাঠ কাটতে পারে না, আমি এখানে অনেক দিন ধরে কাঠ কাটতেছি এই অরফানেজে। মানে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার, ভেরি ওয়েল, ঠিক আছে, তুমি যেহেতু অনেকদিন ধরে কাটতেছো, আমি তোমাকে সুযোগ দিই। দ্যাট ইজ দ্য এক্স, ওই যে ওখানে কাকুরাল, গো অ্যাহেড এন্ড কাটতে যাও এন্ড সি হোয়াট ইউ ক্যান ডু, এবং হচ্ছে দেখি তুমি কি করতে পারো আর কি। অ্যান্ড আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর, আমি আবার হচ্ছে উঠে দরজা আটকে এসে হচ্ছে আমি আবার টাইপ রাইটিংয়ে বসলাম আর কি, কাজ করতে বসলাম। ওকে, হি বিগ্যান টু চপ দ্য ব্লোজ, বিগ্যান টু চপ মানে সে হচ্ছে কাটা শুরু করলো, মানে কাট কাটা শুরু করলো। দ্য ব্লোজ ওয়ার রিদমিক, এটা খুব মানে খুব দারুণ এই কথাটা, রিদমিক মানে হচ্ছে মানে ছন্দময়, মানে বললি না গান বেতাল হয়ে গেছে, মানে তোমার যারা গান শোনো বা গান শিখো, দেখা গেছে যে গান যখন তালের বাইরে চলে যায়, যারা গান শিখো তারা বলতে পারবা, তালের বাইরে চলে গেলে গানটার হয় না, বা ছন্দ তালে তালে হইতে হয়। তো সেম কাজটা হচ্ছে এখানে আর কি, মানে ব্লোগুলো খুব রিদমিক, একটার পর একটা একদম পারফেক্ট মেজারমেন্টের, একদম পারফেক্ট টাইমে, কোনো গ্যাপ নাই, বেশি নেই, একই তালে হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রমাণ করে সে যে বলছিলাম অনেকদিন ধরে কাটি, আসলে সে আসলে অনেক এক্সপার্ট আর কি। অ্যান্ড স্টিডি, এবং খুবই স্থির, মানে কোনো জোরে আওয়াজ হইতেছে না, মানে সে প্রত্যেকটা মানে একদম পুরা বললাম মেপে মেপে আঘাত করে এরকম আর কি। মানে সে যে কুড়ালে একটা কোপ দিতেছে না, পুরো মেপে মেপে, মানে একই স্ট্রেংথে, একই গতিতে, একই টাইমে, পারফেক্টলি আর কি, কোথায় ওভারঅল পারফেক্ট। অ্যান্ড শর্টলি আই হ্যাড ফরগটেন হিম, আমি একটু পরেই আমি ভুলে গেছি তার কথা লিখতে লিখতে। দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাপশন, আওয়াজটা আর খুব বেশি মানে আমাকে বাধাগ্রস্ত করতেছে না,
আমার ইন্টারাপশন মানে কি, বাধার কারণ হইতেছে না, দেন এ কনসিস্টেন্ট রেইন, কিন্তু এটা আমার কাছে মানে অনবরত কি বলে মুষলধারে বৃষ্টির মতো শোনা যাচ্ছে, বৃষ্টির আওয়াজের মতো মনে হচ্ছে আমার কাছে। মানে তার কাছে মিলে সাউন্ডটা এখন আর খারাপ লাগতেছে না, খুব মধুর লাগতেছে এক কথায়। ওকে, আই সাপোজ an hour and a half passed, মানে আমি মনে হয় 1.5 ঘন্টা পার হয়েছে। and I heard the boys steps on the cabin stop, এবং আমি দেখলাম ছেলেটা কেবিনের সামনে এসে হাঁটা থামাই দিল, মানে সে কেবিনের সামনে দাঁড়াইছে। the boy said I have to go to supper now, he said, আমার আসলে রাতের খাবার খাইতে যেতে হবে, রাত করে বলছে কাটতে I can come again tomorrow, আমি কালকে আবার আসতে পারি চাইলে। I said I will pay you now for what you have done, আমি রাইটার বলতেছে যে আচ্ছা দাঁড়াও আমি আজকে যা করছে টাকা দিয়ে দিই। রাইটার তো মনে করছে এই সারা কাজ করতে পারে না, বলছে কি করছে না করছে থাক টাকা দিয়ে দিই আর কি। ওকে, থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, এইটা বলতে আমি চিন্তা করতেছিলাম যে আমাকে বলতে হবে কেবিনে যে আমার যেন একটা বড় ছেলে পাঠায়, ছোট ছেলে না পাঠায়। মানে সে এইটা চিন্তা করতে বলতেছে দাঁড়াও তোমার টাকা দিয়ে দিই আর কি। উই ওয়েন্ট টুগেদার ব্যাক অফ দ্য কেবিন, আমরা দুজনে বের হয়ে কেবিনের পিছনে গেলাম দেখার জন্য। An astonishing amount of solid wood had been cut, মানে অবাক করা, মানে অনেকগুলো কাটা মানে পারফেক্টলি, মানে সে তো আশা সে ভাবতেছে এর পাল্টায় ফেলতো আমার, সে যা অবাক হয়েছে কি এত কাট, মানে এত পারফেক্টলি অ্যাস্টনিশিং অ্যামাউন্ট, মানে অনেক অ্যামাউন্টের কাট সে কেটে রাখছে অলরেডি। ওকে, solid wood had been cut but you have done as much as a man, তুমি তো মানে বড় মানুষের মতো কাজ করছো, একটা পূর্ণবয়স্ক পুরুষ মানুষ যে পরিমাণে কাট কাটে তার থেকে বেশি কাটছো, সে অবাক হয়ে গেছে পুরো। ওকে, আই সেড দিস ইজ আ স্প্লেন্ডিড, পুরো মানে একটা স্প্লেন্ডিড পাই, মানে হচ্ছে একটা মানে খুব আকর্ষণীয় স্তূপ, খুব বড় একটা স্তূপ কাঠের। ওকে, আই লুকড এট হিম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম, এইটা বলার পর আমি প্রথম তার দিকে ভালোভাবে তাকাইলাম আর কি। অ্যাকচুয়ালি আসলে আমি তার দিকে ওই প্রথমবার ভালো মতো তাকাইলাম আর কি, মানে এর আগে সে তাকায়ও দেখেন না ছেলেটা কে। যখন দেখছে কিরে আসলে তো আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম খেয়াল করে দেখো, আমরা একটা মানুষকে খুব বেশি মানে কেয়ার করি না, কিন্তু যখন থেকে সে কোনো অ্যাস্টনিশিং কাজ করছে তখন হচ্ছে আমাদের মানে মন টন পুরো ঘুরে যায় আর কি, যে কিরেটা কে আসলে। তো আই লুকড এট হিম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম, আমি প্রথম তার দিকে তাকাইলাম। হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ দ্য কর্ন শক্স, তার চুলগুলো ছিল হচ্ছে একদম ওই যে আমি যে কর্ন শক যেটার কারণে আমি করি না, মানে ন্যারেটর যেটার কারণে হচ্ছে হোমসিক নস্টালজিক, তার চুলগুলো সেম ওই ভুট্টার মোচার রঙের, একদম পুরো ওই রঙেরই একদম, মানে একটা ভুট্টার মোচার যে রঙটা কি গোল্ডেন না, মানে তার চুলগুলো হচ্ছে গোল্ডেন, মানে ছেলেটার মানে যে বয়টা। অ্যান্ড হিজ আইজ ভেরি ডিরেক্ট, আর চোখগুলো খুবই মানে স্পষ্টভাষী, স্পষ্ট, কোনো লুকোচুরি নেই, সোজা। এই জন্য কিন্তু ওর উত্তরগুলো খেয়াল করতে গেলে আমি বলছিলাম কিন্তু যে একদম স্ট্রেট ফরওয়ার্ড উত্তর, কোনো মানে উত্তরে কোনো ঝামেলা নেই, স্ট্রেট ফরওয়ার্ড উত্তর। তো মানে ওর চোখগুলো ভেরি ডিরেক্ট, আর বললে হি টকস ভেরি ডিরেক্ট, হিজ স্পিকিং ইজ ভেরি ডিরেক্ট, হি স্পিক্স ইন এ ডাইরেক্ট ওয়ে, মানে সে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, একদম স্পষ্টভাষী, ঠোঁট কাটা বলি বাংলায় ক্লিয়ারলি বলতে গেলে, যে যা বলা সে বলে দেয়, ভিতরে রাখে না, যেটা বলতে হবে সত্য কথা বলে দেয়, স্পষ্টভাষী বা সত্যবাদী এক কথায়, ভেরি ডিরেক্ট। ওকে, where like the mountain sky when rain is pending grey with a shadowing of that miraculous blue, খুব নাইস একটা মেটাফোর, সরি সিমিলি। মানে তার চোখগুলো কেমন, হিজ আইজ, এই পার্টটা বাদ দাও, আমি বলছিলাম প্যাসেজ পড়ার সময় একটা জিনিস মনে রাখবা, যদি লাইনের মাঝে এরকম কমা দিয়ে ইনফরমেশন আসে এটাকে বলা হয় অ্যাপোজিটিভ, কিন্তু তোমার এইটা আবার পুরাটার অর্থ করতে ঝামেলা করতে পারে, তখন করবা কি, যখন অর্থ করবে এটা মুছে নিবা, হাত দিয়ে ধরে নেবা, তারপর দেখো অ্যান্ড হিজ আইজ ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই ওয়েন রেইন ইজ পেন্ডিং গ্রে উইথ এ শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকুলাস ব্লু। বলতে তার চোখগুলা কেমন, লাইক দ্য মাউন্টেন স্কাই, পর্বতের উপরে যে আকাশ সে আকাশের মতো। তো পর্বতের উপরে আকাশটা কেমন, ওয়েন কখন, যখন রেইন ইজ পেন্ডিং গ্রে উইথ আ শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকুলাস ব্লু, যখন বৃষ্টি আসবে এবং মেঘগুলা হালকা নীলাভ থাকে এবং কালো থাকে, গ্রে ধূসর আবার নীল, এক কথায় তার চোখগুলা
নীহারিকার মতো, যদি ক্লিয়ারলি বলি। কেমন? তোমরা যখন বৃষ্টি আসার একটু আগ মুহূর্তে খোলা দিগন্তের দিকে তাকাও, বিল্ডিং সহ না, এটা তুমি খোলা দিগন্ত চিন্তা করো, যদি এরকম কোনো জায়গায় যেয়ে থাকো, বড় যেমন হাওরে, তারপর হচ্ছে তোমার মনে করো সাগরের পাড়ে, বৃষ্টি আসতেছে, দেখবে আকাশে সাদা মেঘও আছে, মানে সরি আকাশে মেঘও আছে কালো, আর মেঘের ফাঁকে আকাশও দেখা যায়, নীল আকাশ দেখা যায়। এই যে নীল আর ধূসরের একটা ইন্টারপ্লে, এইটা তার চোখের মধ্যে চলে আসছে। এক কথা চোখটা হচ্ছে অনেক নীলও আবার অনেক ধূসর, দুই কালারের মিক্স, এক কথায় নিহারিকার যে কালার হয় এরকম, মানে এক কথা আউটস্ট্যান্ডিং রঙের একটা চোখ, এক কথা খুব সুন্দর একটা চোখ। কিন্তু মেটাফোরটা কিন্তু খুব দারুণ, মানে যেই তুলনাটা সে দিছে সিমিলির মাধ্যমে, এটা কিন্তু দারুণ। তারপর দেখো, আই গেভ হিম আ কোয়ার্টার। কোয়ার্টার মানে হচ্ছে এক কথায় মানে বলতে পারো $1 মানে 25 সেন্ট আর কি, এক কথায় 25 সেন্ট, $1 4/1 ভাগ। তখন তোমার মনে তো এত কম দিচ্ছে ভাই, তখন এরা গল্পটা হচ্ছে আরো 100 বছর আগে, 100-150 বছর আগে, তখন ওই 1 সেন্টের অনেক দাম ছিল। এখন ইউএসএ সেন্টের হিসাব হয়, পয়সার। আর বাংলাদেশে তো এটা হয় না, ইউএসএ এখনো হয়। তো ওই সময় 25 সেন্ট অনেক। তো বলতেছে আই গেভ হিম এ কোয়ার্টার, তারা দেখে আমি খুশি হয়ে তারা একদম পুরা মানে 25 সেন্ট দিয়ে দিছে আর কি। ওকে, ইউ মে কাম টুমরো, তুমি কালকে বিকেলে আবার আইসো। তো এখন কিন্তু বলতেছিল যে তারা পাল্টা দিব, এখন আবার আইসো কালকে বিকেলে। আই সেড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, এবং তোমাকে খুবই ধন্যবাদ। হি লুকড অ্যাট মি, সে আমার দিকে তাকালো, অ্যান্ড অ্যাট দ্য কয়েন, এবং কয়েনগুলোর দিকে তাকালো, অ্যান্ড সিম টু ওয়ান্ট টু স্পিক, এবং মনে হলো সে কিছু বলতে চায়, বাট কুড নট অ্যান্ড টার্ন অ্যাওয়ে, এবং বলতে পারলো না সে, এবং পরে ঘুরে চলে গেল। মানে সে কিছু বলতে চাইছিল, চেয়েও আবার সে বলে নাই, পরে হাতে টাকা করে নিয়ে চলে গেছে। এবং সে কী বলতে চাইছে মেইনলি, এটা মিস্টারি না? মানে সে আসলে মানে কী বলতে চাইছিল ওখানে, দেখি পরে দেখি কিছু বলতে চাই কিনা। ওকে, পরের স্লাইডে আসো। তারপরে সে বলতেছে, অ্যাট ডে লাইট আই ওয়াজ হাফ ওয়েকেন্ড বাই দ্য সাউন্ড অফ চপে, মানে হাফ ওয়েক মানে জেগে ওঠা না, হাফ ওয়েক অর্ধ জাগ্রত, মানে এক কথায় আমি ঝিমুচ্ছিলাম আর কি। তার যে রিদমিক ব্লোগুলো, পরের দিন সে চলে আসছে, কিন্তু আইসা কাটা শুরু করছে, এবং তার ওই রিদমিক ব্লোতে আমার ঘুম চলে আসছে আর কি, আমি ঝিমাইতেছি আর কি, আধো জাগ্রত আধো ঘুম এরকম। হ্যাঁ, ডে লাইট, দিনের বেলাও। তার মানে এইটাতে মেনলি তার কাটার যে একটা রিদম, এটা বোঝা যাচ্ছে, তার আওয়াজ হচ্ছে তার ঘুম চলে আসছে, তাও দিনের বেলা। অ্যাগেইন ইট ওয়াজ সো ইভেন ইন টেক্সচার দ্যাট আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ, মানে এবং এইটা আসলে এত পারফেক্ট ছিল রিদমটা, আমি আসলে ঘুমাই গেছি। মানে ওই যে ঘুম পাড়ানি বাচ্চারা যেটা করে, পিঠে আস্তে আস্তে আঘাত করে বা চাপড়ে দেয় পিঠ, তো ও ঘুমা যায় এরকম আর কি। ও সাউন্ড শুনতে শুনতে ঘুমাই গেছে আর কি, এত রিদমিক ছিল ব্লগুলো। ওকে, ওয়েন আই লেফট মাই বেড ইন দ্য কুল মর্নিং, যখন আমি সকালে ঘুম থেকে উঠলাম, ঠান্ডা সকালে, এক কথায় শীতের সকালে, দ্য বয় হ্যাড কাম অ্যান্ড গন, ছেলেটা অলরেডি এসে চলে গেছিল, মানে সে আমাকে ঘুমন্ত অবস্থায় দেখে আইসা কাজ করে আবার চলে গেছিল, আমার জন্য বসে থাকেনি। অ্যান্ড আ স্টেক অফ কিনলিং মানে হচ্ছে মানে আগুন, জ্বালানি কাঠ, ওয়াজ নিট অ্যাগেইনস্ট দ্য কেবিন ওয়াল, আমার কেবিন ওয়ালের পাশে খুব সুন্দর করে হচ্ছে অনেকগুলো মানে কাঠের, বলতে পারো কাঠের গাদা হচ্ছে রাখা আছে সুন্দর মতো। সে কাজ করে চলে গেছে, আমি উঠে দেখি। হি কেম আফটার স্কুল ইন দ্য আফটারনুন, সে স্কুলের পর আবার বিকাল আসছে, সকালে কাজ করে দিয়ে গিয়েছে, পরে আবার বিকাল আসছে। অ্যান্ড ওয়ার্কড আনটিল টাইম টু রিটার্ন টু অরফানেজ, এবং সে একবার রাত হওয়ার আগ পর্যন্ত সে অরফানেজে ছিল। হিজ নেম ওয়াজ জেরি, এতক্ষণ পরে সে বলতেছে তার নাম হচ্ছে জেরি। মানে মেইনলি এতক্ষণ রাইটার যেই বিষয়গুলো নিয়ে কথা বলতেছিল, মানে যাকে নিয়ে কথা বলতেছিল, এতক্ষণ পরে তার বলছে তার নাম হচ্ছে জেরি, মানে যে ছেলেটার কথা বলতেছে এরকম মানে আউটস্ট্যান্ডিং চোখের অধিকারী। হি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4, সে 4 বছর বয়স থেকে এই অরফানেজে আছে। এখন কথা সে কেমনে জানলো, রাইটার বা ন্যারেটর? এখন কিছু বলবেন ভাই? আপনি বসে পড়েন, অকওয়ার্ড লাগে, টাকা থাকে না, অকওয়ার্ড লাগে বিষয়টা। ওকে, মানে তার 4 বছর বয়স থাকাকালীন ওই সময় থেকে সে এই অরফানেজে এখানে থাকতেছে। সে কীভাবে জানলো এই বিষয়টা?
সে জানতে পারছে হচ্ছে আমি শুরুতে বলে নিয়েছিলাম যে আই ওয়াজ দ্য মাউন্টেন ওয়াজ। কেন? কারণ এই গল্পটা কিন্তু পাস্টে, কাহিনীটা কিন্তু পাস্টে হয়েছে, বাট সে যখন বলতেছে তখন কিন্তু অলরেডি প্রেজেন্ট, এবং সে কিন্তু এই কাহিনীটা শেষ পর্যন্ত জানে। জেরি কে সেটাও জানে, আর জেরির বয়স কত সেটাও জানে, জেরি পরবর্তীতে কি করছে, জেরি কেন কিছু বলতে নিয়ে হচ্ছে কয়েনগুলো নিয়ে চলে গেছে, এটাও সে জানে। কিন্তু সে যেহেতু পাস্ট থেকে বর্ণনা করতেছে, মানে পাস্টের কাহিনী, আর পাস্টের কাহিনী তো সে একবারে বলে দিতে পারবে না, সিকুয়েন্সিয়ালি তো বলতে হবে। এই জন্য এখনো একটার পর একটা আসতেছে, কিন্তু সে কিন্তু জানে। তার ইনফরমেশনের ধরন দেখলে তোমরা বলতে পারবা। এবং এখানে আসে আইডিয়াল রিডারের কাজ। ফর্মালিজম একটা কথা আছে, আইডিয়াল রিডার মানে একজন রিডার আসলে কেমন হওয়া উচিত। আমরা তো মনে করি ধরো বই পড়ে গেলাম, গল্পটা পড়ে গেলাম, ওই পুরো কাহিনী পুরো ফাটা ফেলছি। রিডিংটা কিন্তু এরকম না। রিডিং কিন্তু খুবই এক্সেপশনাল একটা স্কিল। এটা মানে একই সাথে খুব ইজি, মানে খুব নর্মাল একটা স্কিল, আবার একই সাথে খুব কমপ্লিকেটেড একটা স্কিল। একই গল্প, একই বই, একই পড়া থেকে একজন অনেক বেশি ইনফরমেশন পায়, আরেকজন দেখা গেছে জাস্ট খালি নর্মাল একটা থিম পায়। এই যে পার্থক্যটা, এটা কিন্তু হয় পড়ার উপর ভিত্তি করে আর কি। তো দেখো তুমি যদি এই জিনিসটা খেয়াল করো যে সে আসলে কেমনে জানলো যে তার বয়স মানে 4 বছর বয়স থেকে, তাহলে সে জানে। এবং ওখান থেকেই মেইনলি একটা আইডিয়া আসে, যেটা হচ্ছে অমনিশিয়েন্ট ন্যারেটরের আইডিয়াটা। যদি এখানে এটা একদম হুবহু যাবে না, এটা যেহেতু ফার্স্ট পার্সন ন্যারেটিভ। দেখো গল্প কিন্তু বলতেছে আমি করছি, আমি কিন্তু কিছু গল্প থাকে না যে উমুকে এটা করছিল, উমুকে এটা করছিল, গল্পের একটা ক্যারেক্টার সে এটা করতেছে, সে এটা করতেছে, সে এটা করতেছে, এরকম হয় না? নোবেলগুলোতে এরকমই হয়। আমরা যদি রবীন্দ্রনাথের নোবেলগুলো পড়ি দেখবা, বা হচ্ছে নজরুলের নোবেলগুলা, বা হচ্ছে সাধারণত বাংলা ভাষায় বিখ্যাত নোবেল লিখছে হচ্ছে শরৎচন্দ্র, মানে কথা সাহিত্যের মধ্যে। তো ওর যে নোভেলগুলো আছে, বা আমাদের বিভূতিভূষণের যে নোভেলগুলো খুব আউটস্ট্যান্ডিং উপন্যাসগুলো, ওখানেও যেমন যে অপু দুর্গার যে গল্প আমাটির ভেপ, ওখানে কিন্তু অপুর কাহিনীগুলো দুর্গার কাহিনীগুলো বলে, এমনি কিন্তু বলে না আমি এটা করছি, আমি এটা করছি। এটা হল থার্ড পার্সন ন্যারেটিভ। এবং এই জন্যই দেখবা এই গল্পের শুরুতে বইতে একটা অংশ আছে সেটিং। ওই সেটিংটা মিললে আনা হয়েছে এই জন্য। সেটিং মানে কি, যেই অবস্থা, মানে কোন সেটিংয়ে কোন ল্যান্ডস্কেপে বর্ণনা করা হইতেছে, কখন বর্ণনা করা হইতেছে, কিভাবে বর্ণনা করা হইতেছে, এটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে বর্ণনা করা হইতেছে আই দিয়ে। মানে একজন আই আমাদেরকে বলে শুনাইতেছে। মানে আইটাকে আমরা জানি নাকি রাইটার নিজেই, নাকি সে একটা ফিকশনাল ক্যারেক্টার বানায় ওইটারে আই বলাইতেছে এরকম, নাকি হচ্ছে অন্য কিছু। আর থার্ড পার্সন হইলে সাধারণত একজন থাকে আর কি, একজন ক্যারেক্টারই কাজগুলো করে। যাই হোক, আসো দেখি তারপরে অংশটা। আই কুড পিকচার হিম এট 4। আমি 4 বছর বয়স থাকতে সে কেমন ছিল এটা কল্পনা করতে পারি। ওকে, ছোট একটা বালক, উইথ দ্য সেম গ্রে ব্লু আইজ। একই রকম মানে মানে গভীর ধূসর বর্ণের চোখের অধিকারী। আমি এরকমই ছিল, ওর চোখগুলো তখন এরকমই ছিল। হ্যাঁ, অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, এবং একই রকম দ্য সেম। এরা রিডিংটা কেমন হবে দেখো। I could picture him at 4 with the same grey blue eyes and the same independence. মানে ঠিক আছে, চোখ থাকতে পারে, বাট মানে একই রকম স্বাধীনতা। মানে আমি কি এটাকে স্বাধীনতা বলবো? তার চোখগুলো যে এরকম ডিরেক্ট, এটা কি স্বাধীনতা না অন্য কিছু? ওকে, নো, না, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি। আমার কাছে মনে হচ্ছে স্বাধীনতা না, মূলত এটা হচ্ছে ইন্টিগ্রিটি। সে বলতেছে আর কি, রিডিংটা হচ্ছে এরকম কাইন্ড অফ। এই লেখার মধ্যে অনেক বেশি জ্যোতিচিহ্নের খেয়াল রাখতে হয়। আমাদের এখানে অনেক ভুল হয়েছে, আমি জানি এটা, জ্যোতিচিহ্নের ব্যবহারে। যেহেতু প্যাসেজ আমরা উঠাই দিয়েছি, বাট গল্পটা যদি তোমরা সার্চ দিয়ে ইন্টারনেট থেকে ডাউনলোড করে বা বই থেকেই পড়ো, জ্যোতিচিহ্নের ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট। মুজতবারে যারা পড়ছো তারা বলতে পারবা যে ওনার লেখা আসলে জ্যোতিচিহ্ন ছাড়া বললে মনে হবে কী লিখছে, বাট তুমি যদি জ্যোতিচিহ্ন সহ পড়ো মনে হবে যে উনি আসলে দুনিয়ার সব থেকে বড় স্যাটারিস্ট। মানে ওনার মতো কেউ হাসাইতে পারে না, এত হাসি আসবে তুমি যদি ওনার লেখা কোথায় থামছে, কোথায় কীভাবে বলতে হবে, কোথায় আশ্চর্য হইতে হবে, কোথায় প্রশ্ন করতে হবে, এই বিষয়গুলো দেখে পড়তে পারো, তোমার মাথা ঘুরে ফেলবে আর কি। তো এরকম আর কি রিডিংগুলো। যে আমি তাকে 4 বছর বয়সে কল্পনা করতে পারি, এরকম চোখ, কিন্তু এটা কি স্বাধীনতা? মানে এখন যেই ডিরেক্ট, এটা স্বাধীনতার মতো এরকমই ছিল নাকি? না, আমার কাছে হচ্ছে ইন্টেগ্রিটি। আচ্ছা, ইন্টেগ্রিটি ওয়ার্ডটা, এটা একদম ক্লিয়ার কাট বাংলাকে আমি বলি। এটার বাংলাটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে সততা। কেমন সততা? যে নিজের সাথে মিথ্যা কথা বলে না, বলে না ইউ হ্যাভ লস্ট ইউর ইন্টেগ্রিটি।
এটা কখন হয়? যখন আমরা নিজের সাথে মিথ্যা বলতে থাকি, নিজেরও মিথ্যাটা বুঝ দিতে থাকি আর কি। মিথ্যা জিনিসটা সবাইকে তো বলি এবং নিজের সাথেও বলি, নিজেরও ডিসিভ করতে থাকি। আমি যে সত্যটা জানি আমি বাধ্য করি না এটা সত্য না, যেটা মিথ্যা ওইটাই সত্য। এটা হচ্ছে ইন্টিগ্রিটি লস। আর ইন্টিগ্রিটি হচ্ছে যে নিজের সাথে সত্য কথা বলে, সে খুবই ডিরেক্ট। এই জন্যই বলতেছিল সে নিজের সাথে সত্য কথা বলে, সে বাইরে সত্য কথা বলে। ইন্টিগ্রিটি, তার মর্যাদা এক কথায়। আমার চোখে আছে তার জন্য একটা কথায় আসছে, এটা হচ্ছে তার সে মর্যাদাবান ছিল অনেক ছেলেটা আর কি, সেটা অনেক ইন্টিগ্রিটি সম্পন্ন ছেলে ছিল। ওকে, চলো দেখি। ইট ইজ বেডেড অন কারেজ বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ। এই কথাটা সাহসের সাথে সম্পৃক্ত, বাট কিন্তু ইট ইজ মোর দ্যান ব্রেভ, কিন্তু এটা ব্রেভারির থেকেও বেশি, সাহসিকতার থেকেও বেশি। হ্যাঁ, ওয়ার্ডটা সাহসের সাথে সম্পর্কিত, কিন্তু এটা সাহসের থেকেও বেশি। কেন বলা হয়েছে ভাই? সত্য বলাটা যে কি পরিমাণে সাহসের কাজ, এটা যারা বলে তারা বোঝে। মানে অ্যাডভার্সিটিজ এর মাঝে দাঁড়ায়া সত্য কথা বলার সাহস 98% মানুষেরই হয় না। 99 বললেও ভুল হবে না। মানে জীবনে একদম সব প্রতিকূল পরিবেশে দাঁড়ায়ও আমি জানি আমার ক্ষতি হইতে পারে, আমার ভুল হইতে পারে, আমারে মানুষ খারাপ বলতে পারে, এই জায়গায় দাঁড়ায়ও সত্য বলে মানে অকপটে সত্য স্বীকার করে নেয়া, এইটা আসলে অনেক সাহসের কাজ। শুধু সাহস দিয়ে এটা বলা যাবে না, এই জন্য এটা ব্রেভ থেকেও অনেক বেশি। সেখানে বলতেছে আলাদা করে। ওকে, ইট ইজ অনেস্ট, এটা সততা, বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি। এটা শুধু সততাই না, এটা আসলে সততা থেকে অনেক কিছু। মানে এটা এমন একটা টার্ম যেটা আসলে সাহস, সততা সব কিছু মিলায়া, বাট এগুলার ঊর্ধ্বে। এটা সফিস্টিকেটেড, এটা সুপ্রিম একটা ফর্ম। সাহস আর সততা একটা সুপ্রিম ফর্ম। ওই যে বলছেন না যে নিজের সাথেও মিথ্যা বলে না, সে কারোর সাথে মিথ্যা বলে না, সে বাইরেও মিথ্যা বলে না, এরকম। ওকে, বাট ইট ইজ মোর দ্যান। ওকে, ঠিক আছে, এটা গেল। দ্য এক্স হ্যান্ডলার একটা এক্সাম্পল বলতেছে, সে যে বলছে এটা এত গ্লোরিফাই করতেছে যে এটা কেন, একটা এক্সাম্পল দেওয়া লাগবে না? দ্য এক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে, একদিন হাতল ভেঙে গেছিল কুড়ালের। জেরি সেইড দ্য উড শপ অ্যাট দি অরফানেজ উড রিপেয়ার ইট। ওই অরফানেজের যেই কাঠ মিস্ত্রির দোকান আছে, অন্যের দোকানে নিয়ে গেলে ঠিক করে দিবে। আই বট মানি টু পে ফর দ্য জব অ্যান্ড হি রিফিউজড ইট। আমি টাকা দিতে চাইলাম, ঠিক আছে টাকা নিয়ে ঠিক করে নিয়ে আসো, সে না করলো, না না আমি আসলে টাকা নিব না। কেন না করলো? আই উইল পে ফর ইট হি সেইড। সে বললো আমি এটার জন্য টাকা দিব, আপনারা দেওয়া লাগবে না। কেন? আই ব্রোক ইট, আমি এটা ভাঙছি। আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেসলি, আমি ভুলে কুড়ালটাকে মানে ভুল বইতে কুড়াল দিয়ে আঘাত করছি কাছে, আমার কারণে কুড়ালের হাতলটা ভাঙছে, আমি টাকা দিব, আপনি কেন দেবেন? বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম। রাইটার বলতেছে সবাই তো আর সবসময় অ্যাকুরেটলি সব কিছু করতে পারবে না। নো ওয়ান হিটস অ্যাকুরেটলি, এই কথাটার মধ্যে আরেকটা মিনিং ঢুকে আছে। এই মিনিংটা একটু পরে জেরির সাথেই যাবে। সেই জেরিকে অনেক বেশি ইন্টেগ্রাল বলছে না, ইন্টেগ্রিটি, বয় উইথ ইন্টেগ্রিটি। কিন্তু ওরও কিন্তু ইন্টেগ্রিটি মিস হইতে পারে। দুনিয়াতে সব থেকে সত্য বলা লোকটা হয়তো বা একবার মিথ্যা বলতেও পারে, সিচুয়েশন ব্যাপারে। নো ওয়ান ইজ পারফেক্ট, এই কথাটা এখানে চলে আসে। নো ওয়ান হিটস অ্যাকুরেটলি, সবাই তো সবসময় একদম প্রত্যেকবারই সঠিকভাবে কোনো কাজ করতে পারে না। ওকে, আসো। এই জন্য বলা যায় কথাগুলো দেখবা মেটাফরিক্যাল লিটারাল একই সাথে যায়, এরকম। আই টোল্ড হিম দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। হইতে পারে এই হাতলের কাঠটাই সমস্যা, শক্ত না। আই উইল সি দ্য ম্যান ফ্রম হোম আই বট ইট, আমি যে এই যার থেকে কুড়ালটা কিনছিলাম তারে ধরবো, সমস্যা নাই, তোমার টেনশন করার দরকার নেই। ইট ওয়াজ অনলি দেন দ্যাট হি উড টেক দ্য মানি। এত কিছু বলার পরে তারপরে সে জড়াজড়ি করার পরে সে টাকা নিছে, প্রথমে সে নেয় নাই। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস। He was a free will agent and he chose to do careful works, and if he failed, he took the responsibility without subterfuge. এবং এই জন্য মেইনলি ওর ইন্টেগ্রাল বলছো। কেন? হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস। সে যে কেয়ারলেস ছিল এইটাই সে বারবার বলে গেল যে না আমি কেয়ারলেস ছিলাম, আপনি টাকা দেন বা না দেন আমি কেয়ারলেস ছিলাম, আমার কারণে কুড়ালটা ভাঙছে, এটা আমি না। রাইটার বলতেছেন না এটা মনে হয় সম্ভবত যার থেকে কিনছি তার দোষ, সে বলতেছে না না এটা দোষ আমারই, আমি উল্টাটা বাড়ি দিছি,
এখন তোমার ভাবা একটা বিষয়, এটা 12 বছরের ছেলে, 12 বছরের ছেলে, আমরা 12 বছর বয়সে কি করছি, টাকা চুরি করে নিয়ে গেছে এরকম হয়েছে, বাট ও একটা ভুল করছে এবং এটাও ডিফেন্ড করতেছে না, বড় তো স্বীকার করে নিতেছে এবং এমনভাবে স্বীকার করতেছে যে একদম সত্য হবে যে না আমারই দোষ এটা। তুমি শত কিছু বোঝানোর পর ও বলতেছে না না আমি বুঝতেছি আপনি বুঝ দিয়েছেন কিন্তু দোষটা আমারই। এই যে এরকম অকপটে সত্য, সত্য মানে এই একটা কবিতা আছে এরকম যে সত্যটা মানিয়ে লো সহজে নাকি যেরকম একটা লাইন আছে যে খুব সহজে অকপটে সে সত্য স্বীকার করে নিতেছে। তো এইরকম সাহসটা কই জন্য হয়, এরকম অনেস্টি, বিয়ন্ড অনেস্টি, বিয়ন্ড কারেজ, এটা তো সবার হয় না। ও জানতেছে ওর পকেট থেকে টাকা লাগবে, বাট তারপরেও সত্যটা বলতে অস্বীকৃতি জানাইতেছে না, সত্যটা বলে দিতেছে। এটাই হচ্ছে ওর ইন্টেগ্রিটি আর কি। ওকে, হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট। ফ্রি উইল মানে সে নিজের ইচ্ছা, আপন ইচ্ছার, মানে আপন কাজের কাজই আর কি। এরকম আমার পথ প্রবন্ধটা আছে না, প্রবন্ধটা পড়লে ফ্রি উইল এজেন্ট বোঝা যায়, আমার পথ আমি আর কি। এরকম সে তার পথের পথিক আর কি। অ্যান্ড হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্কস, এবং সে তার কাজগুলো খুব কেয়ারফুলি করে এবং সে ওই রকম কাজেই চুজ করে যেগুলা কেয়ারফুলি করতে হবে। ওকে, অ্যান্ড ইফ হি ফেল, এবং সে যদি ফেল করতো, হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট এনি সাবটারফিউজ, মানে হচ্ছে এক কথায় দায় এড়ানো, বললাম দায় এড়ায় দেওয়া, দায় মুক্তি দেওয়া, দায় এড়ায় যাওয়া, এই দায় এড়ানো নেবা দা সাবটারফিউজ। সে কোনো রকম দায় না এড়াইয়া একদম অকপটে মাইনা নিত সে ভুল করছে। যদি কোনো ভুল হইতো তাহলে সে অকপটে স্বীকার করতো। তো এইটাই তো প্রমাণ করে সে কেন ইন্টেগ্রাল। ওকে, আসো তারপর আমরা দেখি আমাদের এইটা পরে স্লাইডটা পরে আমরা হচ্ছে আমাদের আজকের পার্ট শেষ করবো এখানে। চলো শেষ করি। অ্যান্ড হি ডিড ফর মি আননেসেসারি থিংস, সে আমার জন্য অনেক অপ্রয়োজনীয় কাজও করতো যেগুলো আমার লাগতো না। দ্য গ্রেসিয়াস থিং দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট। গ্রেসিয়াস থিংস মানে এক কথায় মনের দয়া মায়া থেকে আমাদের একজন একটা কাজ করে দিল, আমার দেখে মনে হলো মেনলি কাজটা না করলেও চলতো, বাট সে আমার মায়া করে কাজটা করে দিছে, আমার উপর রহম করে সে কাজটা করে দিছে। এইরকম কাজগুলো সে করতো। রাইটার তারা এইরকম রিকগনিশন দিছে আর কি, যে সে তার উপর দয়া করতো। মানে ওই জেরি রাইটারের উপর দয়া করে অনেক কাজ করে দিত, মানে তার প্রতি যে মায়া ছিল, জেরির রাইটারের উপর যে মায়া ছিল সেটা থেকে হচ্ছে জেরি অনেকগুলা কাজ করে দিত এবং সেটাকে স্বীকারও করে নিছে। রাইটারও কিন্তু এখানে অকপট, খেয়াল করে দেখো, রাইটারও কিন্তু শেয়ার করে নিছে যে ও আমার জন্য এইসব ওর মনের মায়া থেকে যে কাজগুলো করে দিতে আমি এগুলোর খুব মানে গ্রেসিয়াস থিং বলি। তো কথা হচ্ছে তারপরে কি আসে, থিংস নো ট্রেনিং ক্যান টিচ। এমন জিনিস সে করে দিত যেটা কোনো ট্রেনিং দিয়ে শেখানো যায় না। এই জিনিসটা কোনো ট্রেনিং দিয়ে, যে মায়া দয়া, এটা ট্রেনিং দিয়ে শেখানো যায় না। কি, বাট উই ফাইন্ড অনলি বাই, ওকে, ফর, এই ফরটা হচ্ছে বিকজ, বিকজের অর্থ দেয়, বিকজ দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট উইথ নো প্রিডিক্টেড এক্সপিরিয়েন্স। কারণ এই কাজগুলা কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়া ইনস্ট্যান্টই করতে হয়, তাৎক্ষণিক করতে হয়। এই কাজগুলো এমন কাজ ছিল যেগুলা কোনো ট্রেনিং লাগে না, তাৎক্ষণিক দেখেই করে ফেলতে হয়, তাৎক্ষণিক মন চাইলে মনের চাওয়ার উপর ভিত্তি করে সাথে করে ফেলতে হয়, রাখে দিলে হয় না। এটা এরকম কাজ, মানে এক কথা মন থেকে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আমার জন্য করে দিত। তা আমার কিন্তু একটা মিনিং পাওয়া যায় যে জেরি রাইটারের সাথে আস্তে আস্তে অ্যাটাচমেন্ট বাড়াইতেছে, মানে সে রাইটারের জন্য এমন এমন কাজ করে দেয় যেগুলো আসলে দরকার ছিল না, সেটা রাইটারের প্রতি তার যে একটা মায়া সেটার জন্য সে করে দেয়। তো কথা হচ্ছে তারপরে দেখি, হি ফাউন্ড আ কাবি হোল beside of the fireplace that I had not noticed there. Of his own accord, he put kindlings and medium wood so that I might always have dry fire material ready in case of sudden wet weather. বলছে যে সে আমার ফায়ারপ্লেসের পাশে একটা ছোট্ট ছিদ্র দেখলো কাঠের, দ্যাট আই হ্যাড নট, আমি এটা খেয়ালও করি নাই, এবং দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড, এবং সে নিজের ইচ্ছায়, হি পুট কিডলিংস অ্যান্ড মিডিয়াম উড, সে হচ্ছে ওই যে কাঠ নিয়ে সে ওই ওই ছিদ্রটা ওই সাইজে যে ভরে দিল, ওটা ওখানে ফিল আপ করে দিল, যেন হচ্ছে ওখান দিয়ে কেন ফিল আপ করে দিল সে, সো দ্যাট যাতে করে আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি, যাতে করে আমি সবসময় শুকনা কাঠ পাই আগুন জ্বালানোর জন্য, ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার, যখন হঠাৎ করে বৃষ্টি আসবে বা তুষারপাত শুরু হবে, তখন যদি পানি গড়ায় গড়ায় পরে কাঠ ভিজে যায়, তখন তো আমি ফায়ার প্লেসের জন্য কাঠ পাবো না।
তো এটা যেন না হয়, আমি যেন শুকনা কাঠ সবসময় পাই, ও নিজের ইচ্ছায় হচ্ছে ওই ছিদ্রটা হচ্ছে বন্ধ করে দিল, পরিপূর্ণ করে দিল। আর এই যে কাজটার কথা বললো, এটা কি কোনো ট্রেনিং দরকার পড়ে? উপরে বলছিল কোনো মানে পূর্ব প্রস্তুতি দরকার পড়ে? কি দরকার পড়ে? ইনস্ট্যান্স দরকার পড়ে, এবং হচ্ছে ওন অ্যাকর্ড, মন থেকে যে কাজটা করতে মন চায়, এই মন থেকে আশাটা হচ্ছে এখানে ডিপেন্ড করে। ওকে, আসো। A stone was loose in the rough walk to the cabin. আমাদের কেবিনের সামনে যে রাস্তা, ওখানে হচ্ছে একটা পাথর উঠে গেছিল আর কি। হি ডাগ এ ডিপার হোল, সে একটা গভীর গর্ত খুঁড়লো, অ্যান্ড স্টেডিড, এবং সেটাকে সেখানে বসায় দিল। অলদো হি কেম হিমসেলফ বাই এ শর্টকাট ওভার দ্য ব্যাঙ্ক, সে কিন্তু এই কাজটা ওর জন্য করে নাই, কারণ সে আসতো কি দিয়ে? সে আসতো একটা শর্টকাট রুট দিয়ে। সে কেবিন থেকে আমার যে রাস্তা, এই রাস্তা দিয়ে সে আসতো না, সে আসতো পিছন দিয়ে ঘুরা। এবং কিন্তু সে কিন্তু ঠিক হয়ে গেছে, সে জানে রাইটারের হাঁটতে কষ্ট হবে, এই জন্য মানে সে তার রাইটারের প্রতি তার অ্যাটাচমেন্ট বাড়তেছে। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই জায়গায় এই বিষয়টা খেয়াল করতে পারি। এখানে যদি আমি গল্পটা শেষও করি, আমরা কিন্তু একটা এই প্রপোজিশনে শেষ করতে পারি যে রাইটারের প্রতি জেরির অ্যাটাচমেন্ট আস্তে আস্তে বাড়তেছে, এবং দেখি আমরা এই জিনিসটা কতদূর নিয়ে যায়। তোমাদের মধ্যে শুভকামনা থাকবে। আজকে যে অংশটুকু পড়াইলাম, এটা আবার রিভাইজ করতে পারো, গল্পটা এরকম ফিল করে পড়তে পারো, তাহলে গল্পের মজাটা অনেক পাবা আর কি, অনেক মজা পাবা গল্প পড়তে গেলে। ওকে, তোমার সাথে দেখা হবে এই ক্লাসেরই পরের পার্টে। আসসালামু আলাইকুম।